দিচ্ছি আপনাদের কাছে যে হু এম আই। সো আমি মোহাম্মদ জাদিদ ইকবাল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সোনারগাঁ ইউনিভার্সিটি। আমি 2017 সালে মেইনলি আফটার গ্রাজুয়েশন I joined as a faculty in সোনারগাঁ ইউনিভার্সিটি। এরপর আমি মাস্টার্স করার জন্য দেশের বাইরে চলে যাই 1 বছর পরে। সো দেশের বাইরে থেকে মাস্টার্স করে আসি লাস্ট ইয়ার, এবং এরপর আপাতত আপনাদের সাথে এখন আবার এখানে ক্লাস নিচ্ছি। আমি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 2017। ওকে, আপনাদের সাথে হয়তো ক্লাস নেওয়া হয়নি, কিন্তু আমি আসলে আপনাদের আগে যারা ওই সময় আসলে গ্রাজুয়েট, এখন হয়তো তারা হয় গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন অথবা জাস্ট ফোর্থ ইয়ারে আছেন। এই ইয়ারের স্টুডেন্ট অথবা এই টাইমের স্টুডেন্টদের সাথে আমি ক্লাস নিয়েছিলাম, বাট আপনাদের সাথে হয়তো দিস ইজ মাই ফার্স্ট মিটিং। ওকে, সো আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এবং ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিছু বিষয় আপনাদের একটু ক্লিয়ার করে আগে, তারপরে আমি স্লাইডে অথবা পিডিএফ এ যাব। ফার্স্ট বিষয়টা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্সের ব্যাপারে। অ্যাটেন্ডেন্সটা আপনারা কিভাবে দিবেন? আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স হচ্ছে জাস্ট ক্লাস টাইমেই দিতে হবে। এই জন্য আপনাদের গুগল ক্লাসরুমে যে লিঙ্কটা আমি শেয়ার করব, দ্যাট মিন্স গুগল ক্লাসরুমে যে লিঙ্কটা, যখন আমি লিঙ্কটা শেয়ার করব, তার নিচে following that you can find comment section. You can find comment section and you have to write your name and ID number as your presence. আপনার নাম আর আইডি নাম্বারটা সেখানে লিখে দেবেন। এটাই হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স নিব আমি এভাবে। আর মেইনলি ওখানে টাইমের ব্যাপারটা থাকে, হ্যাঁ, অটোমেটিক টাইমটা চলে আসে। সো দ্যাটস ওয়াই ক্লাসের পরে, দ্যাট মিনস ক্লাস শেষ হওয়ার পরে আবার যদি আপনারা 1-2 ঘন্টা পরে কেউ কমেন্টটা দেন, সেক্ষেত্রে সেটা আর অ্যাকসেপ্টেড হবে না প্রেজেন্ট হিসেবে, ঠিক আছে? So during class time you have to write that. Okay. এরপরে আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে লাস্ট 2 সেমিস্টারে আমি মোটামুটি অনেকগুলা প্রবলেম ফেস করেছি। সেটা হচ্ছে আপনাদের নাম নিয়ে। আপনাদের নাম নিয়ে যে বিষয়টা, দেখেন এখন হচ্ছে আমরা অনলাইনে সব করছি, অনলাইনে। অফলাইনে হলে কি হতো? অফলাইনে হলে হচ্ছে আপনারা পরীক্ষা দিতেন, সেখানে খাতা দেখে আমরা মার্ক দিতাম, মার্কটা ইআরপিতে ইনপুট দিতাম, দ্যাটস অল। বাট নাও you can see that you are accessible to Google Meet and also to Google Classroom. And even if you consider that you are submitting a PDF as an answer script, then there is also a name written over there. So আপনারা দেখেন এখানে কয়েক জায়গায় হচ্ছে আপনাদের নাম, আইডি নাম্বার এগুলো চলে আসছে। সো লাস্ট সেমিস্টারে আমি যেটা ফেস করলাম, এটা আমি আগেই বলে দিই ক্লাসের আগে, তারপরেও, যে নামের ব্যাপারটা, ইআরপিতে যে আপনাদের নামটা থাকে, এটা হচ্ছে আপনাদের অফিসিয়াল নেম, যেটা আপনার সোনারগাঁ ইউনিভার্সিটিতে জয়েন করার সময় যে নামটা দিয়ে অ্যাডমিট হয়েছেন। আর গুগল মিটে, গুগল ক্লাসরুমে এই নামগুলো আপনারা ইউ ক্যান চেঞ্জ অর অল্টার দিস নেমস অ্যাজ ইউ উইশ। বাট দেয়ার ইজ এ প্রবলেম, বিকজ যখন আমি লাস্ট সেমিস্টারে একজনের নাম
ওমর ফারুক চৌধুরী, ঠিক আছে, ওমর ফারুক চৌধুরী তার নাম ইআরপিতে, বাট আমি এই নামে কোনো খাতা পাচ্ছি না, ঠিক আছে, এই নামে কোনো খাতা পাচ্ছি না, গুগল ক্লাসরুমে এই নামে কেউ নাই। সেক্ষেত্রে আমার কি করতে হলো, তার আইডি নাম্বার ধরে আবার সার্চ করতে হলো। ওকে, আইডি নাম্বার ধরে যখন সার্চ করলাম তখন দেখা যাচ্ছে যে তার গুগল ক্লাসরুমে যে নামটা, তার সাথে যে নামটা তিনি ইউজ করেছেন তার সাথে তার ইআরপিতে নামের কোনোই মিল নাই। ঠিক আছে, তার নামটা তো উনি ইউজ করেছেন ফারাবি খান সম্ভবত। তো দেখেন এখানে আগের যে নামটা তার সাথে কোনো অংশেই কোনো মিল নাই। ঠিক আছে, সো এক্ষেত্রে যেটা হয় যে আইডি নাম্বার থাকে অবশ্যই, বাট এটাতে আমাদের একটু হ্যাসেল ফেস করতে হয়, এবং এটার জন্য দেখা যায় যে অনেকের মার্ক সঠিকভাবে ইনপুট নাও হতে পারে। দ্যাট মিনস there will be a problem later, but initially you don't understand that it will cause a problem. সো নামটা আপনারা ইআরপিতে যেভাবে আছে সেভাবে সব জায়গায় ইউজ করবেন, এবং নামের শেষে আপনাদের লাস্ট আইডি যে লাস্ট 4 ডিজিট আছে সেটা লিখে দিবেন। এটাতে আমাদের একটু সুবিধা হয় খাতা বের করতে, অথবা খাতায় যখন আমরা মার্কস দিই এই জন্য। ঠিক আছে, সো নামের পরে আপনার স্পেস দিয়ে অথবা আন্ডারস্কোর ইউজ করে আইডি নাম্বারে লাস্ট 4টা ডিজিট অ্যাড করবেন। ওকে, সো এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের সাবজেক্ট কোর্স রিলেটেড। এই কোর্সটা কন্ডাকশন এন্ড রেডিয়েশন হিট ট্রান্সফার। এই কোর্সটা অন্যান্য ইউনিভার্সিটিতে অবশ্যই পড়ানো হয়, বাট maybe in some universities you can see that the name is little bit changed from than that. That means you can find heat transfer, just heat transfer, or you can find heat transfer 1 like this. So এটা হচ্ছে মেইনলি কন্ডাকশন এন্ড রেডিয়েশন হিট ট্রান্সফার। এখানে আমরা হিট ট্রান্সফারের যে মোড আছে 3টা, সেই 3টা মোডের একটার ডিটেলস, একটা এবং তৃতীয়টা, প্রথমটা এবং তৃতীয়টা, এই দুইটার ডিটেলস দেখব। এবং কনভেকশনটা এই টার্মে না, কনভেকশনটা আপনাদের নেক্সট টার্মে আসবে। ওকে, সো এনি কোশ্চেন এনিওয়ান শুরু করার আগে? না স্যার। ওকে, সিআর আছেন, সিআর আমার সাথে কন্টাক্ট রাখবেন, ঠিক আছে? আমার নাম্বারটা আমি দিয়ে দিব, আপনি হয়তো মেসেজ করে অথবা জাস্ট জানিয়ে রাখবেন যে দ্যাটস ইওর নাম্বার। whenever I want to give you some information towards the group, then I will call you. Okay, sir. Okay. তো আমি পিডিএফটা শেয়ার করছি, এবং কন্ডাকশন এন্ড রেডিয়েশন হিট ট্রান্সফারের ক্ষেত্রে কয়েকটা বই আপনার ভালো আছে। দ্যাট মিনস যে ইউ ক্যান ফাইন্ড সেভারাল বুকস দ্যাট আর ওয়েল রিটেন, অ্যান্ড দ্য রিকমেন্ডেড ওয়ান্স, যেগুলা হচ্ছে রিকমেন্ড করা যে বইগুলা, সেগুলা হচ্ছে তার মধ্যে একটা এই আপনারা যেটা দেখছেন, হিট ট্রান্সফার বাই জেপি হলম্যান। এরপরে আরো হিট ট্রান্সফার বেসিক অ্যাপ্রোচ or a basic approach to heat transfer by এম.এ. নজিসিক, এটাও ভালো বই। এবং আরেকটা বই আছে সেনজেলের, যেটা হচ্ছে অনলি হিট অ্যান্ড মাস ট্রান্সফার। সো সেনজেল, এরপর হলম্যান আর অজিসিক, এই 3টা বই মোটামুটি ভালো লেখা,
এবং আমি একটা বইয়ে আপনার কনফাইন্ড থাকছি না, যে সীমাবদ্ধ থাকছি না। আমি হচ্ছে আপনাদের যেই সব টপিকগুলা, হ্যাঁ, যেসব টপিকগুলা যেই বইয়ে আসলে ভালো, সেই টপিকগুলা সেই বই থেকেই আমি দেখাবো, এবং সবগুলোর বইয়ের পিডিএফ অ্যাভেলেবল। দ্যাট মিনস ইউ ক্যান actually go through this PDF and then find the exact topic. You can also find the exact topic easily. So এখানে এই যে এই বইটা যখন ওপেন করলাম, তখন এর কন্টেন্টে গেলে দেখা যাবে যে এর কন্টেন্টটা এমন ভাবে সাজানো যে ফার্স্টে হচ্ছে কন্ডাকশন। এই যে দেখেন এখানে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 স্টেডি স্টেট কন্ডাকশন, যেটা আমরা দেখবো আজকে। স্টেডি স্টেট কন্ডাকশন হচ্ছে one dimensional and it can be multiple dimensional. Also there is unsteady state conduction. Okay, then convection chapters will start, and এগুলো আমাদের দরকার নাই, 5 6 7। এরপরে আবার রেডিয়েশন হিট ট্রান্সফার, এইটা আমরা দেখব। ঠিক আছে, এটা আরো পরে, দ্যাট মিনস মেবি ফাইনাল টার্মের জন্য এই চ্যাপ্টার গুলো, রেডিয়েশন হিট ট্রান্সফার অথবা আনস্টেডি স্টেট। তো ফার্স্টে হচ্ছে আমরা স্টেডি স্টেট কন্ডাকশন এখান থেকে শুরু করব। ওকে, সো স্টেডি স্টেট হিট কন্ডাকশন। ফার্স্ট অফ অল আপনাদের যে ধারণাটা আছে কন্ডাকশন নিয়ে, সেটা আরেকটু ক্লিয়ার করি, এবং ডিফারেন্স দিয়ে ক্লিয়ার করছি যে there are three modes of heat transfer. That means uh, if you abide by the laws, then you can find that there are several heat transfer laws, and one of them is the principle of heat transfer is that the heat will be transferred from hot body to cold body. That means যার টেম্পারেচার বেশি তার থেকে, সেই পার্ট থেকে হিটটা চলে যাবে যার টেম্পারেচার কম। That means heat will be transferred from hot body temperature to low body temperature or cold body temperature. So এই যে ট্রান্সফার, এই ট্রান্সফারের তিনটা মোড আছে। একটা হচ্ছে conduction heat transfer. What is conduction? Conduction heat transfer is the process by which heat can be transferred between solid particles or solid materials. That means যে যদি আমি এরকম ধরি যে একটা রডের মধ্য দিয়ে হিট এক পাশ থেকে আরেক পাশে ট্রান্সফার হচ্ছে, সো এটা হচ্ছে কন্ডাকশন। এবং শুধু এই রডটা না, আরেকটা রড তার সাথে যদি অ্যাটাচ করা থাকে, সেখানেও কিন্তু এই হিটটা ট্রান্সফার হবে, যেহেতু the molecules are attached to each other. So the molecules can carry the heat energy to other molecules and transfer by the way. Okay, then convection heat transfer. Convection heat transfer টা হচ্ছে medium to medium heat transfer. That means liquid to gas or solid to air. These are the examples of convection heat transfer. খুব আরেকটা যদি আমি ফর ইনস্টেন্স একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, পানি গরম করি আমরা। পানি গরম করার সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে পানির নিচের যে ভ্যাপারগুলো আছে তার প্রেসার অ্যাটমসফেরিক প্রেসারের সমান হয়ে যায়। তখন এই প্রেসার ইকুয়ালাইজেশনের কারণে ভ্যাপারগুলা উপরে উঠে যায়, এবং সাথে সাথে we know that if we increase the temperature, it will automatically increase the pressure. That means this is the relation between pressure and temperature, that if pressure is increased, then temperature will be increased or vice versa.
সো এখানে দেখা যাচ্ছে যে পানির থেকে হিটটা ট্রান্সফার হচ্ছে উপরের বাতাসে। দ্যাট মিনস এই যে মিডিয়াম টু মিডিয়াম হিট ট্রান্সফার, এটা হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার। ওকে, সো আরেকটা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন হিট ট্রান্সফারটা হচ্ছে আমরা খুব সহজভাবে যদি এক্সাম্পল দিই, সূর্য থেকে আমাদের একটা বিগ পোর্শন, আর আমি বলতে পারি যে মেজর পোর্শন অফ আর্থস হিট এনার্জি কামিং ফ্রম দ্য সান। সো সূর্য থেকে যে হিট এনার্জিটা চলে আসছে সেখানে কিন্তু কোনো মিডিয়াম দরকার নাই, দেয়ার ইজ নো মিডিয়াম নিডেড, and only electromagnetic waves can transfer this heat. So electromagnetic wave এর মাধ্যমে এটা, অথবা আল্ট্রাভায়োলেট রে, সেই মাধ্যমে হচ্ছে আপনার হিটটা চলে আসছে, বাট এখানে কিন্তু কোনো মিডিয়ামের দরকার নেই। এটা হচ্ছে রেডিয়েশন হিট ট্রান্সফার। ঠিক আছে, এনি কোশ্চেন? না স্যার। স্যার হিট কি স্যার পার্টিকেল নাকি স্যার কি হিটে আসলে সাবস্টেন্সটা কি, মানে জিনিসটা কি আসলে পার্টিকেল আকারে না কিভাবে? Particle to particle, yes, particle to particle, or you can say molecule to molecule. That means যে অণু পরমাণুর ভিত্তিতে যদি আমরা চিন্তা করি, তাহলে সাপোজ একটা আপনার সলিড ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে, একটা ফিক্সড ওয়াল আছে, অথবা একটা প্লেট আছে, ঠিক আছে, একটা, হ্যাঁ বলেন স্যার। একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলে হিট ট্রান্সফার হচ্ছে, এখন আমার কথা হলো হিটটা অ্যাকচুয়ালি ট্রান্সফার হচ্ছে, এটার কোনো একটা মানে এক্সিস্টেন্স আছে কিনা, বা এটার কোনো একটা ম্যাটার বলে কোনো ইয়ে আছে কিনা, মানে বস্তুগতভাবে কোনো আকার আকৃতি এরকম কিছু আছে কিনা, জিনিসটা কিভাবে ট্রান্সফার হচ্ছে? আকার আকৃতি নাই, বাট এটা তো এনার্জি। হ্যাঁ, হিট ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি। সো এটা কি করে, যখন অণু পরমাণুর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যে আপনি যদি অণু পরমাণুর কথা চিন্তা করেন, একটা প্লেটে অথবা একটা সলিড রডে, যদি ভিতরে তো অনেক অণু পরমাণু আছে, তাই না? তো হিটটা কি করে, হিটটা এই অণু পরমাণুকে এই একটা এনার্জি দেয়। এই এনার্জিটা নিয়ে ওই অণু পরমাণুগুলার গতিশক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে, দেয়ার কাইনেটিক এনার্জি ইনক্রিজেস, এন্ড এই গতিশক্তি দিয়ে ও কি করে, পাশের যে অণু তাকে সেই গতিশক্তিটা ট্রান্সফার করে। এই গতিশক্তি ট্রান্সফার হওয়া মানেই হচ্ছে সে হিটটাও ট্রান্সফার করছে, ঠিক আছে, এভাবে। তো এটা আসলে একেবারে যে দেখা যাবে এমন না, বাট ইউ ক্যান ফিল দ্য হিট, বিকজ আপনি যদি এক জায়গায় এক পাশে যদি হিটটা দেন, সাপোজ আপনি এক পাশে হিট দিচ্ছেন, তো আরেক পাশে যদি আপনি হাত রাখেন, স্যার মানে অনেক আগে, স্যার অনেক আগে যখন হিট প্রথম শুরু হয়, মানুষের চিন্তাধারায় আসে তাপ নিয়ে, তখন মানুষ ধারণা করতো বা সায়েন্টিস্টরা ধারণা করতো যে হিট হলো ক্যালোরি নামক ছোট ছোট কণা, যেটা উত্তপ্ত বস্তু সেখানে ক্যালোরি বেশি থাকে, ওই কণাগুলো বেশি থাকে, যেটা শীতল বস্তু সেখানে ক্যালোরির পরিমাণ কম থাকে। পরবর্তীটা ফলস প্রমাণিত হওয়ার পরে যে আসলে ক্যালোরি বলতে কিছু নাই, ওটার কোনো অস্তিত্ব নাই, হিট ওয়েভ বা ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা কোনো আসলে কোনো জড় বস্তু বা এরকম কোনো ইয়া নাই। এখন আমার কথা হলো, একটা হিট যদি একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে যায়, যাওয়ার জন্য অবশ্যই এটা মাধ্যম দরকার। যদি ওয়েভ আকৃতিও যায়, ওয়েভের তো মাধ্যম দরকার, মানে না ভাইব্রেশন তৈরি করতে হবে, রেডিয়েশনের ক্ষেত্রে কোনো মাধ্যম দরকার নেই। রেডিয়েশন হিট ট্রান্সফারের জন্য কোনো মাধ্যম দরকার নেই। আপনি সূর্য থেকে তো আমরা হিট পাচ্ছি, তাই না? এখন এখানে কোন জিনিসটা আসলে হিটটা নিয়ে আসছে? এখানে টোটালি কোনো মিডিয়ামই হিটটা নিয়ে আসছে না, ডিরেক্ট সানরেজ আমাদের কাছে চলে আসছে, এইটাই রেডিয়েশন। স্যার প্রশ্নটা একদম সহজ করে স্যার, মনে করেন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতেছে, স্যার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতেছে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে কিছু একটা অংশ আমি কাটা নিলাম,
মানে কেটে আলাদা নিয়ে আসলাম, ওটাকে যদি আমি অ্যানালাইজ করি সেখানে কিছুই পাবো না, মানে হিটের কোনো কিছুই পাবো না, একেবারে শূন্য পাবো, এটাই আমার প্রশ্ন এখানে। আমি বলতেছি হিটের মানে হিটের যে একটা এক্সিস্টেন্স, মানে এটা অস্তিত্বটা কি, এটা যেতেছি যে হ্যাঁ ঠিক আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে বা আপনার তাপ আসতে কোনো মাধ্যম লাগে না, তার আসেটা কি, আসে অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার যে এক্সিস্টেন্স, মানে এটা যে একটা, মানে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, এটার অস্তিত্ব বা এটা কিভাবে স্ট্রাকচারটা কি, এটা আমি জানতে চাচ্ছি আর কিছু না। ওকে, এটা ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভ, ওয়েভ। ওয়েভের আমরা হ্যাঁ, বিভিন্ন ফাংশন জানি ওয়েভের। হুম, আচ্ছা, এটা যদি আপনি অ্যানালাইসিস করতে চান তাহলে ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনি খালি চোখে দেখতে পারবেন না, কারণ হচ্ছে আমাদের যে দৃষ্টিশক্তি তার অনেক অংশ, হ্যাঁ, তার অনেক অংশ হচ্ছে অনেকগুলা ওয়েভকে দেখতে পারে না। এরকম শ্রবণের ক্ষেত্রে এটা সত্যি যে আমরা অনেক শব্দ শুনতে পারবো না, অথবা আমাদের শ্রবণ সীমার মধ্যে নাই। সো এই ওয়েভটা প্রথমত আমরা দেখতে পারবো না, বাট আমরা অ্যানালাইসিস করতে পারবো বিভিন্ন ভাবে, যদি আমরা এইটাকে ওই ধরনের অ্যাটমসফেরিক যে কন্ডিশন সেটাতে নিয়ে আসতে পারি। সাপোজ আমার প্রেসার হবে 0 ডিগ্রি, এরপর তার সেখানে যে কন্ডিশন তাতে কোনো এয়ার অথবা কোনো বাবল কিছুই থাকবে না, তখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা অ্যানালাইসিস করতে পারবো। কারণ অনেক মেশিন আছে যেগুলা এই এনার্জিটা, এই ওয়েভটা ক্যাপচার করতে পারে, তখন সেই ওয়েভটা ক্যাপচার করে সেটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। কিন্তু এই ওয়েভ গুলা কিন্তু আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা এটা দেখতে পারি না। বাট এটা ফিল করা যায়, ওই যে আপনি যেটা বললেন যে আমরা এই যে আলোটা দেখতে পাই, হ্যাঁ, জাস্ট আলোটাই দেখতে পাই, কিন্তু আলোটা কিভাবে আসে সেটা আমরা দেখতে পারছি না। এরপর আবার আপনার শব্দের ক্ষেত্রে একই, যে শব্দটা আমরা শুনতে পাই কিন্তু কিভাবে আসছে তরঙ্গগুলা সেগুলো আমরা দেখতে পারছি না। ঠিক আছে, সো সবকিছুরই অস্তিত্ব আছে, কিন্তু অনেক কিছু আমরা দেখতে পারি, বুঝতে পারি, কিন্তু আবার অনেক কিছু শুধু ফিল করা যায়। উই ক্যানট অ্যাকচুয়ালি সি, অর ইট ক্যান নট বি ভিজিবল। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো দ্য প্লেন ওয়াল, চলে যাচ্ছি দ্য প্লেন ওয়ালে। এখানে হচ্ছে আপনার একটা থিওরি, দ্যাট মিনস যে ল, সেটার এক্সপানশন করা হয়েছে, এবং এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমও দেখব। So first consider the plane wall where a direct application of Fourier's law may be made. Integration yields, that means Fourier's law. এটা হচ্ছে Fourier's law, Fourier's law integrational formula or equation formula. এখানে Q is equal to minus KA divided by del X into T2 minus T1. This is the formula. We will actually expand that. So Q, what is Q here? Q is the heat flow. Q is the heat flow is equal to minus Ka. K is the thermal conductivity. K is the thermal conductivity যেটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে। ঠিক আছে, এক একটা ম্যাটেরিয়ালের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে এই থার্মাল কন্ডাক্টিভিটির। অবশ্যই তার টেম্পারেচারটাও ইন্ডিকেট করে দেওয়া থাকবে, যে এই টেম্পারেচারে এই ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি এত। এরপর এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, যেটা আসলে আমরা যেই ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করব তার ক্রস সেকশনাল এরিয়াটা। ডেল এক্স হচ্ছে আমরা যতটুকু লেন্থ নিয়ে কাজ করছি সেটা, ইন্টু T2 মাইনাস T1, দ্যাট মিনস এখানে একটা ইনিশিয়াল একটা টেম্পারেচার আছে আর একটা ফাইনাল, অথবা আপনার দুইটা আলাদা বডিতে দুইটা টেম্পারেচার থাকতে পারে ভিন্ন। সেক্ষেত্রে যেখানে তার বড় টেম্পারেচারটা থেকে ছোট টেম্পারেচারটা বাদ দিলে টেম্পারেচার ডিফারেন্সটা চলে আসে। এভাবে আমরা ডান দিকের রাশিগুলা জানলে কিউ হিট ফ্লোটা বের করতে পারবো। ইভেন if we know the heat flow, then we can find a temperature of a body. If we want to know the temperature of a body while we know only one temperature of a body of another body. So এই ইকুয়েশন থেকে আসলে অনেক কিছু বের করা যায়, এটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেখব।
when the thermal conductivity is considered constant, যেটা বললাম, the wall thickness is del x and T1 and T2 are wall phase temperatures. If the thermal conductivity varies with temperature according to some linear relation, K is equal to K naught 1 plus beta T. এটা হচ্ছে K এর expansion, হ্যাঁ, K thermal conductivity যেটা, তার expansion thermal diffusivity হিসেবে। সো যখন থার্মাল ডিফিউসিভিটি, এটাও যখন ইকুয়েশনে আমরা ইউজ করতে চাবো, তখন এই কে এর পরিবর্তে আপনার শুধু উপরের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এরকম হবে যে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কে নট এ, দ্যাট মিনস একেবারে ইনিশিয়ালি থার্মাল কন্ডাক্টিভিটি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি K0 into A divided by del X into T2 minus T1 plus beta 2 into T2 minus T2 square minus T1 square. So এইটা হচ্ছে আপনার যখন থার্মাল ডিফিউসিভিটি বিটা এইটা থাকবে তখনকার ইকুয়েশন। ঠিক আছে, এবার if more than one material is present as in the multi-layer wall shown in figure 2.1, এই ফিগারটা আমরা একটু দেখে আসি যেখানে আপনার মাল্টি লেয়ারের কাজ। এই যে দেখেন এই ফিগারটা, এই ফিগারে যেটা দেখানো হচ্ছে যে আমার এখানে এ বি সি তিনটা আলাদা প্লেন অথবা তিনটা আলাদা প্লেট আছে। ঠিক আছে, সাপোজ এইটা একটা প্লেট এ, এটা একটা প্লেট বি, এটা একটা প্লেট সি, এই তিনটা আবার একসাথে অ্যাটাচ করা। তাহলে যদি একসাথে অ্যাটাচ করা থাকে তাহলে এক পাশ থেকে যদি আমি হিট ফ্লো করি তাহলে সেটা আস্তে আস্তে এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে যাবে এবং সি থেকে অ্যাটমসফিয়ারে আবার চলে যাবে। ঠিক আছে, সো এখানে একটা বিষয় খেয়াল করেন যে আমি যেটা বললাম যে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল এই থার্মাল কন্ডাক্টিভিটিটা ভ্যারি করে। দ্যাট মিনস এ একটা আলাদা ম্যাটেরিয়ালে তৈরি, সাপোজ আমি যদি ধরি এ প্লেটটা অ্যালুমিনিয়ামের তৈরি, বি প্লেটটা আপনার নিকেলে তৈরি, আর সি প্লেটটা সাপোজ ক্রোমিয়ামে তৈরি। সো এই যে অ্যালুমিনিয়ামের জন্য যে থার্মাল কন্ডাক্টিভিটি হবে নিকেল, দ্যাট মিনস বি প্লেটের জন্য কিন্তু সেই থার্মাল কন্ডাক্টিভিটি হবে না, চেঞ্জ হবে। সি তে আবার সেই থার্মাল কন্ডাক্টিভিটি আবার চেঞ্জ হবে, যে ক্রোমিয়ামের জন্য যা আছে সেটা হবে। সো উই ক্যান সি দ্যাট দেয়ার আর ডিফারেন্সেস ইন থার্মাল কন্ডাক্টিভিটি অ্যাকর্ডিং টু দ্য ম্যাটেরিয়াল। দ্যাটস ওয়াই এখানে আপনার যে হিটটা আসবে সেটা একটু ভ্যারি করবে যখন সে একটা প্লেটে শুরু করবে, যে পয়েন্ট থেকে শুরু করবে, এই প্লেটটা যখন শেষ হবে তার যে উইথ থিকনেস, সেটা যখন থিকনেসটা পার হবে তখন তার চেঞ্জটা লক্ষ্য করা যাবে। এবং এইটা কেন হবে? এইটা হবে থার্মাল রেজিস্ট্যান্সের কারণে। থার্মাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা বোঝার জন্য আপনাদের একটা এক্সাম্পল দেই, যে সাপোজ এইটা আপনারা জানেন যে এই যে এই রেজিস্ট্যান্সের বিষয়টা এটাও কিন্তু দেখা যায় না। ঠিক আছে, এটা কিন্তু ইউ ক্যান নট অ্যাকচুয়ালি সি দ্যাট হাউ ইজ টেম্পারেচার ইজ রিডিউসড, বাট ইউ ক্যান ফিল অ্যান্ড ইউ ক্যান ক্যালকুলেট। ওকে, বাট you can experience a similar incident. Suppose আমি যদি একটা টেবিলে, যে কোনো একটা ধরেন একটা বড় টেবিল, সেখানে এক পাশ থেকে কিছু পানি আমি থ্রো করলাম, তো টেবিলটা যদি যথেষ্ট পরিমাণ লম্বা হয় তখন সেই পানিটা কি হবে, যে ফ্লো হতে হতে একটা নির্দিষ্ট জায়গায় এসে কিন্তু পানিটা থেমে যাবে। ঠিক আছে, there will be a stoppage in its flow. সো পানিটা আস্তে আস্তে তার স্পিড কমবে, এটাও আমরা দেখতে পারি যে তার স্পিডটা, ফ্লো এর স্পিডটা আস্তে আস্তে কমবে, আর এক সময় গিয়ে এই পানিটা থেমে যাবে। সো এইটা কেন? এটা হচ্ছে এই যে টেবিল আর যে ওয়াটার ফ্লোটা, তার মধ্যে একটা অদেখা একটা ঘর্ষণের সৃষ্টি হয়।
ঠিক আছে, একটা ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। সো এই ঘর্ষণটা কি করছে, পানির ফ্লোটা আগে কমিয়ে দিচ্ছে স্পিডটা, এবং এক সময় গিয়ে তাকে থামিয়ে দিচ্ছে। ঠিক এখানেও এই বিষয়টা হয় যে ম্যাটেরিয়ালের ভিতরে অনেক আপনার অনেক মলিকিউল অথবা অনেক কিছু আছে, হ্যাঁ, আদার মলিকিউলস অথবা অনেক রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল আছে, যেগুলো আসলে কি করে, এই হিটটা যে ফ্লো হচ্ছে তাকে কমিয়ে দেয়, অথবা তার যে ভ্যালুটা অথবা তার যে আপনার মানটা সেটা কি কমিয়ে দেয়। ঠিক আছে, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, সো এখানে এখানে এই যে এই ঘটনাটা বললাম, এই ঘটনাটা বলা হচ্ছে রেজিস্ট্যান্স টু থার্মাল অর থার্মাল রেজিস্ট্যান্স। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। It can be defined or it can be symbolizes as R, and the equation of R is the lower part. Look at here, এইটা হচ্ছে ইকুয়েশনটা, যেটা হচ্ছে এই যে এটা ডেল এক্স ডিভাইডেড বাই কে এ, এইটাকে বলা হচ্ছে আর। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আর। সো এই ডেল এক্স বাই কে এগুলো কিন্তু একটু আগে আমরা দেখেছি। সো এই দেখেন, এই যে এখানে ডেল এক্স এর নিচে আমরা যদি কে এটা নিয়ে আসি, দ্যাট মিনস আমি নিয়ে আসছি না এখনই, জাস্ট দেখাচ্ছি। দেখেন এই যে এই টার্মটা, নিচের এই টার্মটা কিন্তু আর। ঠিক আছে, নিচের এই টার্মটাই হচ্ছে আর। তো সেক্ষেত্রে আপনার এটাকে রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে, থার্মাল রেজিস্ট্যান্স। এবার টেম্পারেচারের যে বিষয়টা একটু খেয়াল করেন। এখানে দেখেন T1, T2, T3, T4 চারটা পয়েন্টে চারটা আলাদা টেম্পারেচার লেখা আছে। সো এগুলো আসলে কোন কোন পয়েন্ট একটু দেখার চেষ্টা করি। এই যে এইটা হচ্ছে T1 পয়েন্ট, আর এটা হচ্ছে T2 পয়েন্ট। T1 আর এটা হচ্ছে T2। ওকে, সো খেয়াল করে দেখেন এখানে T1 আর T2 এই দুইটার টেম্পারেচার কিন্তু এক না, ডিফারেন্স আছে। কারণ কেন ডিফারেন্স হলো, কারণ ওই যে রেজিস্ট্যান্সের কারণে টেম্পারেচারটা এই ম্যাটেরিয়ালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যখন যাচ্ছে তখন তার টেম্পারেচারটা কমে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে T1 থেকে T2 কমে গেল, এরপর আবার বি ম্যাটেরিয়ালে গিয়ে আমরা দেখছি যে আরো একটু কমে গেল T3। এই যে এই পয়েন্টটা T3, এরপর আবার লাস্ট অফ অল T3 থেকে T4 এও আরো একটু টেম্পারেচার কমে গেল বিকজ অফ দ্য রেজিস্ট্যান্স টু হিট ট্রান্সফার অর টেম্পারেচার রেজিস্ট্যান্স। সো দেখা যাচ্ছে যে একটা ম্যাটেরিয়াল থেকে আরেকটা ম্যাটেরিয়ালে অথবা আহ, একটা ম্যাটেরিয়াল থেকে তার এক প্রান্ত থেকে আর অন্য প্রান্তে যদি বেশির টেম্পারেচারে জিনিসটা এক প্রান্ততে দেওয়া হয়, হট বডিটা দেওয়া হয়, তাহলে শেষ দিকে গিয়ে টেম্পারেচারটা থাকে কিন্তু তার যে ভ্যালু সেটা কম। এবার এইটা একটু খেয়াল করেন, এখানে টি ফোর থেকে T1, এই যে এই অংশটা যদি আমরা নেই, দেখেন পুরা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেই অংশে হিটটা ঢুকেছিল আর যেই অংশে হিটটা আসলে বের হয়ে গেল, সেখানে কিন্তু একটা লার্জ টেম্পারেচার ডিফারেন্স চলে আসছে। এটা হচ্ছে সেই টেম্পারেচার ডিফারেন্স ডেল টি, ওভারঅল টেম্পারেচার ডিফারেন্স। ঠিক আছে, এবার আপনার এই যে ডেল টি, এইটা কিন্তু ডিপেন্ড করছে শুধু কার উপরে, ইনিশিয়াল যে টেম্পারেচার অথবা ফার্স্ট পয়েন্ট অফ টেম্পারেচার থেকে লাস্ট পয়েন্টে, দ্যাট মিনস T1 আর T4। T2 আর T3 কিন্তু এখানে আসলে কোনো ভূমিকা রাখছে না। ঠিক আছে, কোনো ভূমিকা রাখছে না। কারো কোনো কোশ্চেন? না স্যার।
স্যার একটা প্রশ্ন আছে আর কি, অনেকটা ইয়াতে রিসার্চ বেসের মতো লাগছে। সেটা হলো স্যার, আমরা 3টা স্যাম্পল নিলাম, তুলা, কাঠ, লোহা, এদের থার্মাল রেজিস্ট্যান্স। অবশ্যই তুলার থার্মাল রেজিস্ট্যান্স অনেক বেশি, কাঠের মধ্যবর্তী অবস্থা, আর লোহার থার্মাল রেজিস্ট্যান্স এদের তুলনায় অনেক কম। এখন আমরা কি ধারণা করতে পারি যে এই 3টা ম্যাটেরিয়ালস এর মধ্যে পার্থক্যগত হলো তাদের অ্যাটমিক স্ট্রাকচার? তুলার দেখা গেছে তাদের গ্যাপ গুলো অনেক বেশি, মাঝখানে অনেক জায়গা আছে, যার জন্য তুলার রেজিস্ট্যান্সটা বেশি, থার্মাল রেজিস্ট্যান্স। কাঠেরটা তুলনামূলকভাবে একটু কম, আর লোহারটা তুলনামূলকভাবে একেবারেই কম, যার জন্য লোহার থার্মাল রেজিস্ট্যান্স অনেক কম। তাহলে কি এটা বলতে পারি যে থার্মাল রেজিস্ট্যান্স? হ্যালো, শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো, স্যার মেবি অনলি ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে। সো এখানে এইটা খেয়াল করেন। আর কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, আপনাকে শোনা যাচ্ছিল না, ক্লিয়ার কি আসছেন? জি স্যার, আমি আসছি স্যার, নেটওয়ার্ক হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বললেন যে সেটাই, ম্যাটেরিয়ালের যে নিজস্ব প্রপার্টি আছে, হ্যাঁ, তার উপরেই আসলে হিট ট্রান্সফার যেটা ডিপেন্ড করছে। যে ওই আপনি যে এক্সাম্পলটা দিলেন তার মধ্যে যদি আমরা আয়রনটার ক্ষেত্রে চিন্তা করি, আয়রনের প্রপার্টিটাই এরকম যে এর মলিকিউলগুলা একটা আরেকটার সাথে একেবারেই অ্যাটাচ করা থাকে, এবং এর প্রপার্টিটা এমনই যে ইট ক্যান অ্যাকচুয়ালি ট্রান্সফার হিট কোয়াইট ইজিলি। ঠিক আছে? ওকে। সো এবারে এই যে আগের যে ইকুয়েশন, আমরা এই আগের যে ইকুয়েশন গুলা দেখলাম 2-1, আর এই যে এই ইকুয়েশনটা, এখান থেকে লাস্ট আমরা এইটা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু এইটার জন্য, এই আপনার এই ফর্ম অফ মডেলের জন্য এই ইকুয়েশনটা লিখতে পারি যে হেয়ার the heat flow can be written as Q is equal to T1 minus T4. T1 minus T4 is the ultimate temperature difference of this model, or this is the actually uh, total temperature difference. ঠিক আছে? T1 minus T4 divided by del XA by KA into A. এখানে এইটা একটু খেয়াল করেন যে এখানে এই যে আপনার থিকনেসটা, এইটার থিকনেসটা হচ্ছে ভ্যারি করতে পারে। এটা বড় হতে পারে, ছোট হতে পারে। এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে ইকুয়াল, বাট এটা ইকুয়াল না হয়ে ছোট বড় হতে পারে। সো এই কারণে ডেল এক্স এ এটাও হচ্ছে আপনার চেঞ্জড, দ্যাট মিনস থিকনেসটা চেঞ্জ হতে পারে, ডিভাইডেড বাই কে এ। কে ইজ দ্য থার্মাল কন্ডাক্টিভিটি, যেটা আমি শুরুতেই বললাম যে ইট ক্যান অলসো চেঞ্জ অ্যান্ড ইট ভ্যারাইজ ফর ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে এটা ভ্যারি করে। এরপর বড় হাতের এ, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, টোটাল যে আমার মডেলটা আছে তার ক্রস সেকশন এরিয়াটা এই এ। সো এইটা আর চেঞ্জ হওয়ার সুযোগ নাই, এটা আমরা টোটাল যেই অংশটুকুতে আমরা টেম্পারেচার ডিফারেন্সটা নিয়েছি সেই অংশটুকুতে এরিয়া, প্লাস এক্স ডেল এক্স বি বাই কে বি। এখানেও দেখেন এটা চেঞ্জ হয়ে গেল, দ্যাট মিনস থিকনেস যেটা, এই যে এই থিকনেসটা কত সেটা লিখতে হবে এক্স বি তে, এই থিকনেসটা কত। এরপর কেবি হচ্ছে বি এর জন্য থার্মাল কন্ডাক্টিভিটি কত ইনটু এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, যেটা সেম। এরপর প্লাস ডেল এক্সসি ডিভাইডেড বাই কেসি, এইটা হচ্ছে আপনার
আবার সি এর জন্য টেম্পারেচার ডিফারেন্স থিকনেস দেন ডিভাইডেড বাই কেসি হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি ফর সি এন্ড ইনটু মাল্টিপ্লাইড বাই এরিয়া। সো এইটা হচ্ছে আমার আলটিমেট হিট ফ্লো ইকুয়েশন ফর কন্ডাকশন। ঠিক আছে, এবার আপনার এই যে 2.3 এই ইকুয়েশনটা আবার যদি আমরা ইনওয়ার্ডস দ্যাট মিন্স কথায় লিখি তাহলে হিট ফ্লো ইজ ইকুয়াল টু থার্মাল পটেনশিয়াল ডিফারেন্স দ্যাট মিন্স থার্মাল ডিফারেন্স ডিভাইডেড বাই থার্মাল রেজিস্ট্যান্স। Okay. So any question, anyone? Okay. Where the আমি লাস্টে আমি আজকে আর আসলে অন্য টপিকে যাব না, লাস্ট এই ইউনিটটা দেখেন। Where the RTH that means thermal resistance are the thermal resistance of the various materials. The units for the thermal resistances are degree centigrade per watt or degree Fahrenheit hour divided by British thermal unit. ঠিক আছে, নরমালি ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট এসআই ইউনিট যেহেতু আমরা ইউজ করি, তো এটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্সের ইউনিট। ওকে, সো আপনাদের এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমি নেক্সট থেকে দেখাবো ইনসুলেশন থেকে। এই বইটা আপনাদের অবশ্যই দিয়ে দেব, এই বইটা আপনারা দেখতে পারেন। স্যার বাকি দুই লেখকের বইয়ের নাম জানি কি বলছিলেন, এটা স্যার আবার একটু বলে ভালো হতো আমাদের জন্য। একটা হচ্ছে সেনজেল আর আরেকটা হচ্ছে আপনার অজিসিক। আমি বইয়ের নামগুলো বলছি। হিট অ্যান্ড মাস ট্রান্সফার বাই সেনজেল, হিট অ্যান্ড মাস ট্রান্সফার বাই সেনজেল অ্যান্ড হিট ট্রান্সফার এ বেসিক অ্যাপ্রোচ বাই এম.এন. অজিসিক। একটা সেনজেল আর একটা হলো নজেসিক, দুইটা বইয়ের নাম কি হিট ট্রান্সফার? অজিসিক, অজিসিক দুইজন। জি স্যার, হ্যাঁ, দুইটা অজিসিকের বইয়ের বইয়ের নামই। নামটা কি স্যার? অজিসিকের বইয়ের নাম হচ্ছে হিট ট্রান্সফার এ বেসিক অ্যাপ্রোচ, আর সেনজেলের বইয়ের নামটা হচ্ছে হিট অ্যান্ড মাস ট্রান্সফার। ওকে স্যার। স্যার আপনি এই বইটা স্যার গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এই বইটা আপনার গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার এই যে আমাদের ক্লাসে অলরেডি 20 জনের মতো হয়ে গেছে স্যার। হ্যাঁ, যতজন আছে সবারই তো ক্লাসটা তো করতে হবে, নাহলে অ্যাটেন্ডেন্সে তো আসলে মার্কটা পাওয়া যাচ্ছে না। ওকে স্যার রেগুলার 20-23 জনের মতো থাকে স্যার সব সময়। আচ্ছা, ঠিক আছে, হয়তো ফার্স্ট ক্লাস নেক্সট উইকে আমি হয়তো আরো একটু বেশি পাবো।